নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তোমরা যারা জেকার জন্য প্রিপেয়ার করছো, তোমাদেরকে ইন্সপায়ার করতে এবং অবভিয়াসলি গাইড করতে আগের ভিডিওতে আমরা নিয়ে এসেছিলাম অঙ্কিতাকে। আজকের ভিডিওতে একইভাবে তোমাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের 2025 জেকার আরও একজন স্টার পারফর্মার প্রেরণাকে, যার র্যাঙ্ক হচ্ছে 62। তো প্রেরণার সাথে কথা বলবো, তার সাথে কথা বলে জানবো প্রেরণা কীভাবে প্রিপেয়ার করেছে এবং তোমাদের কীভাবে প্রিপেয়ার করা উচিত সেই ব্যাপারটা। এবং থ্রু আউট যারা পড়াশুনো করছো, আন্ডার গ্র্যাজুয়েট যে কলেজগুলোতে পড়াশুনো করছো, সেখানে কি কি ল্যাকিংস রয়েছে এবং তোমাদের সেই ল্যাকিংসগুলোকে ওভারকাম করতে গেলে কিভাবে প্রিপেয়ার করা উচিত, এই সব কিছু নিয়ে ইন ডিটেল ডিসকাস করবো আজকে প্রেরণার সাথে। কিন্তু তার আগে একটা কথা বলি, যদি তুমি মনে করো যে 2026 জেকার জন্য তুমি একদম প্রপারলি গাইডেন্স নিয়ে প্রিপেয়ার করতে চাও এবং একটা ভালো র্যাঙ্ক অ্যাচিভ করে একটা গভর্নমেন্ট কলেজে তোমার অ্যাডমিশন করাতে চাও, তাহলে অবশ্যই মাথায় রেখো সিএস জেনিক্স একাডেমি এই বিষয়ে তোমাদের পাশে সবসময় রয়েছে। তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের সিট বুক করতে পারো 2026 সালের সেশনের জন্য এবং একটা ভালো র্যাঙ্ক করে অবশ্যই একটা গভর্নমেন্ট কলেজ অ্যাচিভ করতে পারো। তাহলে চলো আজকে আমরা প্রেরণার সাথে আমাদের আজকের ডিসকাশন শুরু করি এবং ওর থেকে পুরো ডিটেলে সব কিছু জেনে নিই। তো প্রেরণা, ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস ফর ইয়োর জেকা র্যাঙ্ক। তো যে কথাটা বলবো, জেকার যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেদিন ফার্স্ট রিয়াকশন কী ছিল রেজাল্ট দেখে? ফার্স্ট অফ অল স্যার থ্যাংক ইউ। আর আমি সেদিন যেদিন বেরোলো রেজাল্ট, তো আপনি ফোন করেছিলেন, আমি জানতামও না আমার রেজাল্ট বেরিয়েছে। তো দেখার পর একটু তো কষ্ট পেলাম 62, কেন কি আমার এক্সামে অনেক সিলি মিস্টেক হয়েছিল, তো সেটা একটু কষ্ট পেয়েছিলাম আমি দেখে। সিলি মিস্টেক যদি না হতো তাহলে র্যাঙ্ক কত অব্দি যেতে পারতো মনে হয়? আমার 90+ চলে যেত, মানে মার্কস। হ্যাঁ, তাহলে মার্কস যদি 90+ যে গেলে তাহলে তো তোমার র্যাঙ্ক উইদিন 30 চলে আসতো। খুব মানে যা যা দেখেছি মোটামুটি, যা ডেভিয়েশনস দেখেছি তো ওরকম আসতো। আচ্ছা, এইবারের জেকা তো একটা বিশাল মানে মেস হয়ে গেল পুরো ব্যাপারটাই যদি দেখি, কেননা জুলাইতে হওয়ার কথা ছিল, 20 জুলাই ডেট ডিক্লেয়ার করেছিল ডাব্লিউবিজিএইচ সাইটে, দেন ওটা পুরো পোস্টপোন হতে 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 সেই অক্টোবরে হলো, পুজোর সেই পরে। তো এই থ্রু আউট পিরিয়ড তো বিশাল মনের উপর চাপ গেছে। তুমি এই সময় কীরমভাবে থাকতে, মানে কীভাবে তোমার মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টও যা হতো সেগুলো একটু শেয়ার করো। আমি প্র্যাকটিস করতাম আর আপনার থেকে তো ডাউট ক্লিয়ার করতাম। মাঝে মাঝে একটু ডিমোটিভেশনে লাগতো, কবে হবে এক্সাম, হবে কি না, এত করছি। তাও একটা ছিল মনে কি না করি, দেখি যদি হয় তাহলে ভালোই হবে, তো করতেই থাকতাম আমি প্র্যাকটিসে। এবার একটা কথা বলো, মানে এটা আমি সবাইকে জিজ্ঞাসা করি, তোমার কি মনে হয় জেকার যে থ্রু আউট যে সিলেবাস ছিল সেটা কি একা কভার করা পসিবল উইদাউট গাইডেন্স? যদি তোমার ভালো আছে, স্টার্টিং থেকে ভালো আছে কনসেপ্টগুলো, তাহলে হবে। কিন্তু আমার আমার যে ইউজি কলেজে যে পড়েছিলাম, তো আমার অত ভালো পড়িনি, আমি উপর থেকে পড়েছিলাম। তো যদি আমি ওই জেকার সিলেবাস দেখি আর কোশ্চেন দেখি, তো ওটা দেখে আমার লাগলো না, একটু ভিতর যেতে হবে, ডেপথে। ওটা আমার ছিল না, ডেপথ দিয়ে আমি পড়িনি। তো যদি কেউ পড়ে তাহলে একটা গাইডেন্স লাগা দরকার আছে। তোমার যেটা ছিল, তোমার যে প্রিপারেশনটা ছিল, তোমার স্ট্রং জোন আর উইক জোন যদি আমি বলি আইডেন্টিফাই করতে, তুমি কোন সাবজেক্টকে স্ট্রং জোন বলবে, মানে কোন সাবজেক্টসকে স্ট্রং জোন বলবে বা কোন সাবজেক্টসকে উইক জোন বলবে? আমার C++ ছিল একটু ভালো, C++ এরকম ভালো ছিল। আমার উইকজন বলতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমার মুখস্থ থাকতো না ও ব্যাপারটা। অ্যাকচুয়ালি এবারে সফটওয়্যারে যদি কোয়েশ্চেন্স দেখি তাহলে তো মুখস্থ থেকে সেভাবে আসেও নি, হ্যাঁ, এসছে একটা ম্যাথ ওরিয়েন্টেড। ম্যাথ ওরিয়েন্টেড, হ্যাঁ। তো মানে সেটা তুমি এই কোশ্চেনটাকে রেট কীভাবে করবে? কারণ দেখো, মানে ভালো র্যাঙ্ক যারা করেছে তারাও কেউ কেউ বলেছে যে কোশ্চেনটা একটু ডিফিকাল্ট কোশ্চেন এসেছে, কেউ কেউ যারা ভালো র্যাঙ্ক করেছে তারা বলেছে না, কোশ্চেনটা বরঞ্চ অ্যান্সার করার পক্ষে বেস্ট আমাদের ছিল। আবার কেউ কেউ বলেছে যে না, খুবই চাপের কোশ্চেন এসেছে। তুমি কোনটাই ক্যাটাগরাইজ করবে? মানে যতগুলো আগের এক্সাম হয়েছে জেকার, তার থেকে একটু ছিল, লেভেল ছিল। বেসিক্যালি ওর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো ম্যাথের কোশ্চেন দিয়েছিল, ওটা আমি এক্সপেক্ট করিনি। তো ওই হিসাবে হ্যাঁ, তো আমার হিসাবে একটু ছিল লেভেল। এরপরে এখন তো এমসিএ পড়ছো, একটা গভর্নমেন্ট কলেজেই পড়ছো, তাহলে এরপরে তোমার নেক্সট টার্গেটটা কি বলবে, মানে নেক্সট কি জব করতে চাও? আমি ওই আইটি ফিল্ডে করতে চাই, প্রাইভেটে করতে চাও। তোমার তাহলে মানে ডোমেন ইন্টারেস্ট কি? মানে ধরো অনেকেই আছে ফুল স্ট্যাক, যদিও ফুল স্ট্যাকের প্রবাবলি যেটা আমি দেখতে পাই যে ফুল স্ট্যাকের জন্য যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটাতে একটু মানে মনে হয়েছে যে একটু কমেছে। আগে যেরকম একদম বিশাল ডিমান্ডিং ছিল সে থেকে একটু কমেছে। সাইবার সিকিউরিটির যেরকম সবসময় এভারগ্রিন ডোমেন, সবসময় দেখি থাকে, এআইএমএল প্রচণ্ড সার্জে রয়েছে। তোমার মানে ডোমেন ইন্টারেস্ট কোনটা?
আমার এআইএমএলই আছে, আর আমার একটু কোয়ান্টাম দিকে বেশি কোয়ান্টাম ইন্টারেস্ট। হ্যাঁ। কম্পিউটিংয়ের দিকে। তো তুমি কোয়ান্টামে পড়াশোনা একটু করেওছো? হুম হুম হুম। করেছো মানে ইউজির সময়তেই পড়েছো? হ্যাঁ বাহ! তো তুমি কোয়ান্টামে কিছু পাবলিশ করার কথা ভেবেছো? হ্যাঁ, অবশ্যই যদি অপরচুনিটি পাই তাহলে আমি অবশ্যই করবো। ঠিক। তো এবারে যে কোয়েশ্চেনটা করবো প্রেরণা, মানে যেটা ফার্স্টলি হয় যে ধরো যে কার আগে তুমি মানে যে তুমি যেটা বললে যে আগের কনসেপ্ট ভালো থাকলে হুম। তোমার এটা হয়। তো তুমি আগে যে কলেজটাতে পড়েছো সেই কলেজের পড়াশুনোকে যদি তুমি বলো, মানে ইন ডেপথ কনসেপ্ট যেটা হয় সেটা পড়ানোর ক্ষেত্রে আগে তোমার যে কলেজটা ছিল ইউজি, সেটা মানে কি ঠিকঠাক ছিল নাকি কোথাও একটা ল্যাক করেছিল? ওখানে আমার কলেজে বেসিক্যালি থিওরি পড়াতো, অত প্র্যাকটিক্যাল বেস পড়াতো না। আর যেটা দেখলাম বেশি কোডিং, যেমন সিতে বেশি হুম কোডিং প্রবলেম ছিল, তো অত কলেজে ওরম আমি মানে শেখাইনি ওরম। তো যেটা পড়ার টাইমে আমি শিখতে পারলাম যে হুম হুম কোড হুম। বেশি লাগবে, কোডিং প্রবলেম। তো মানে আমি যদি এই কোশ্চেনটা করি যে ধরো তুমি পড়েছো, তুমি যখন পড়েছো তোমার তো মানে একই ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে তোমার আরও অনেক বন্ধু টন্ধুরা হুম। রয়েছে, তারাও পড়াশুনো করছিল। তো তুমি তাদের থেকে মানে তাদের থেকেও যখন ফিডব্যাক কালেক্ট করতে তাদের কলেজের, মানে কলেজ লেভেলে যে পড়াশোনাটা হচ্ছে ইউজিতে, মানে আমি জানি যে বেশিরভাগ ছেলে মেয়েকেই এখন কলেজের পড়ার পাশাপাশি প্রাইভেটে পড়তে হয়। হুম। তা এইটাই আমার সব থেকে ফার্স্ট যেটা কোশ্চেন হয় যে প্রাইভেটে পড়তে কেন হবে? একটা স্টুডেন্ট পার সেমিস্টার যদি আমি ধরি, সে একটা কলেজে যদি 20,000 পে করে পার ইয়ার, তো অ্যামাউন্টটা হয়তো যারা প্রাইভেট কলেজে পড়ছে তাদের তুলনায় বেশি নয়, কিন্তু অনেক নিডি ফ্যামিলির ছেলে মেয়েও এরকমভাবে পয়সা দিয়ে পড়ছে, তাদেরকে কলেজে পড়তে হচ্ছে, প্লাস দেখা যাচ্ছে যে তারা কোনো একটা প্রাইভেট টিউশনে পড়ছে, সেখানেও তাদেরকে পার মান্থ 1,000 টাকা বা তার আশপাশে টাকা দিয়ে পড়তে হচ্ছে। হুম। এটা কেন হচ্ছে এটা প্রথমে বুঝতে হবে। তা সেই জন্য আমি জিজ্ঞেস করবো যে আদার্স যে কলেজে যাদেরকে তুমি চিনতে, তাদের ফিডব্যাক কি, কলেজ লেভেলে পড়াশোনাটা কোন জায়গায় গেছে, সেটাই কি কলেজে পড়ে কাজ হচ্ছে নাকি কলেজের বাইরে সত্যিই পড়ার দরকার পড়ে? কলেজের বাইরে পড়ার দরকার আছে, কলেজে তেমন লেভেলে পড়াবে না। ও সে আমি যা এক্সপিরিয়েন্স করেছি হুম বা শুনেছি, হুম ওদের থেকে ওরম পড়ায় না, নিজে থেকে পড়তে হয় ভালো, হুম। আর গাইডেন্স লাগা অনেক উচিত। মোস্টলি এটাও একটা ফ্যাক্টর অনেক জায়গাতে করে, মানে এটা অ্যাকচুয়ালি ডিবেটেবল, কিন্তু এটা আমি শুনেছি। এবার এটা আমি আমি জানি যে এই পিকচারটা কখনো প্রুফ করা যায় না। অনেক কলেজে এরকম হয় যে যে স্যার কলেজে পড়ান তিনি হয়তো কলেজে ভালো পড়াচ্ছেন না, তিনি বাইরে আসলে প্রাইভেটে ভালো করে পড়াচ্ছেন, বা কোনো কোনো জায়গাতে এটা একটা বলতে পারি যে কীরকম হয় যে আনডিক্লেয়ার্ড ট্রুথ বা আনডিসপিউটেড একটা ব্যাপার রয়েছে, যে তুমি আমার কাছে পড়লে তোমাকে আমি কলেজে ফ্যাক্টিক্যালে বেশি বেশি নাম্বার দেবো, নয়তো দেবো না। এটা আমি বলছি, এই কথাটা অ্যাকচুয়ালি আমি প্রুফ করতেও পারবো না, কারণ কী করে প্রুফ করবো, হুম। কারণ অবভিয়াসলি কোনো এক্সিস্টিং স্টুডেন্ট তো এটা নিয়ে কথা বলবে না। তোমার কি মনে হয় এই পিকচারটা সত্যি এক্সিস্ট করছে কলেজগুলোতে, মানে হ্যাঁ হয়। ইউজি কলেজে হ্যাঁ হয়। প্রচণ্ডভাবে? হুম। এটা মানে এই ব্যাপারটা এক্সিস্টেন্স রয়েছে, এবং হ্যাঁ আছে। এটা অ্যাকচুয়ালি আছে বলে স্টুডেন্টরা বাধ্য হচ্ছে হুম মূলত হুম হুম প্রাইভেটে পড়তে হুম যেতে। তো এই যে কালচারটা, এটা তো একটা খুব টক্সিক একটা ব্যাপার। হুম এটা যদি না থাকতো তাহলে দেখা যেত যে কলেজ থেকেই হয়তো স্টুডেন্টরা জেকা, বা এখন যেহেতু 4 ইয়ার এনইপি হয়ে গেছে, তোমরা তো এনইপির মানে এনইপি ইমপ্লিমেন্টেশনের আগের ব্যাচ, হুম মানে তোমরা হুম তো হুম 3 ইয়ার্সেই হুম পাস আউট হয়েছো। 4 ইয়ারের এনইপিতে দেখা যাবে জেকা কেন, ক্যাম্পাস প্লেসমেন্ট বা গেট লেভেলের পরীক্ষা ওরা ক্লিয়ার করতে পারবে যদি কলেজের হয়। এটা হলে ভালো, তো এটা যে হচ্ছে না, এটা তো একটা খারাপ দিক অবশ্যই আছে। এর ড্রব্যাক হিসেবে তোমার কি মনে হয় যে ইমিডিয়েটলি এটা যে ধীরে ধীরে আমাদের যে এডুকেশন সিস্টেমটাকে যে এটা খুব লস করাচ্ছে, এর ইম্প্যাক্টটা কি হবে? বেসিক্যালি এর ইম্প্যাক্ট হবে যে স্টুডেন্টরা কিছু করতে পারবে নিজে থেকে, যে চাকরি দিক যদি চাকরি পেতে চায় ওটা প্রবলেম হবে। তুমি যদি কলেজে পড়া পড়তে যাচ্ছ, বাইরে থেকে নিজে থেকে এক্সপ্লোর করছো না কিছু, তো অবশ্যই এটা ইম্প্যাক্ট করবে, বাজে ইম্প্যাক্ট করবে। এই বিষয়টা মানে আমি যদি বলি, তাহলে থ্রু আউট যে এতগুলো লাইন রয়েছে, মানে কম্পিউটার সায়েন্স অবভিয়াসলি এখনও জব দিতে পারে, অন্যান্য যে জেনারেল ডিগ্রিগুলো রয়েছে তাদের তো ডিরেক্টলি এত প্লেসমেন্ট হয়ও না, কম্পিউটার সায়েন্স দিতে পারে। যদি কেউ বিএসসি করে, এমসিএ বা এমএসসি কিছু না করলো, এমটেক না করলো, জাস্ট বিএসসি করলো, জাস্ট বিএসসি করে তাদের জব অপরচুনিটি কীরকম তোমার কি মনে হয়? তুমি তো লিঙ্কডইনে আছো বা অন্যান্য জব নিশ্চয়ই এক্সপ্লোর করো, তোমার কি মনে হয়? শুধু বিএসসি করলে তত আমি যত জানি অত অপরচুনিটি থাকে না। বিএসসি করার পর যদি এমটেক করি, এমএসসি করি, এমসিএ করি, তাহলে অপরচুনিটি আরও খুলে যায়।
এমএসসি করলে অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেকটা অ্যাকাডেমিক্সের দিকে হয়ে যাচ্ছে, এমসিএটা সেদিক থেকে একটা জাস্টিফাইড যে দুদিকেই ট্রানজিট করা যায়। আচ্ছা, তো এবারে আমি যে কথাটা বলবো প্রেরণা, সব থেকে ইম্পর্টেন্ট, যে ধরো তুমি প্রিপারেশন নিয়েছো এবং মোস্ট ইম্পর্টেন্টলি এইবারে জেকার মতন ক্রিটিক্যাল জেকা আমি লাইফে দেখিনি। তার মেন কারণটা হচ্ছে যে এরকম টাইমলাইন ল্যাপস আমি কখনো দেখিনি। তোমার কি মনে হয় যে পরের বারের যাদের রয়েছে ওদের তো টাইমটা অনেক কমে গেল, তো ওদেরকে যদি তুমি কিছু অ্যাডভাইস করতে চাও যে প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, তুমি কি অ্যাডভাইস করবে ওদেরকে? আমি সেটাই বলবো যে কলেজে যেগুলো পড়া হয়েছে ওটা তো থাকবেই। নিজে থেকে মানে যে সাবজেক্টে তোমার ল্যাক হচ্ছে ওই সাবজেক্ট নিয়ে বেশিরভাগ টাইম দেবে, আর কনসিস্টেন্ট থাকবে। অল্পই পড়বে কিন্তু কনসিস্টেন্ট, যে এরম না যে আজ পড়লে কালকে পড়লে না, এরম না। অল্প অল্পই পড়ো কিন্তু কনসিস্টেন্টলি। ঠিক। তো টেস্ট, মক টেস্ট, হুম। এটা খুব ভাইটাল একটা ব্যাপার। মক টেস্ট মোটামুটি কত দেওয়া উচিত, কিরম দেওয়া উচিত? মক টেস্টও রেগুলারলি, আর আপনার মক টেস্ট আমি সলভ করেছিলাম, খুব আমার বেনিফিট হয়েছে। মানে মক টেস্টে আপনার পুরো কভার আছে, পুরো কনসেপ্টগুলো। তো ওটা আমার নিজে পার্সোনাল আমি বলছি অনেক ভালো, অনেক বেনিফিট করেছে। তো ওটাই মক টেস্ট সবাই দাও, এটাই বলবো আমি। ওটা বেশি মানে বেনিফিশিয়াল এক্সামের জন্য। ঠিক। তাহলে মোটামুটি তাহলে যদি পিকচারটাকে আমরা সামারাইজ করার চেষ্টা করি, যে জেকা ক্র্যাক করতে গেলে কনসেপ্ট ইলাবোরেশন তো অবভিয়াসলি দরকার, তার পাশাপাশি যেটা দরকার মক টেস্ট, রেগুলার বেসিসে টেস্ট, আর কনসিস্টেন্টলি পার ডে 1 ঘন্টা করে হলেও পড়ো। একদিন 5 ঘন্টার দরকার নেই। বাট ইন ফিউচার নিশ্চয়ই আর 2 বছরের মতন টাইম আছে, তো 2 বছরের টাইমের মধ্যে তোমার আরও একটা মানে বিরাট বড় একটা জার্নি রয়েছে। এবার জব পেতে হবে ডাইরেক্টলি। তো যেটা বলবো যে জব পাওয়ার জন্য তুমি এখন কিভাবে প্রিপারেশন নিচ্ছ? জবের ক্ষেত্রে আমি বলতে চাই, একটা তো আমার এক্সাম আছে কলেজের, আর একটা জব। তো বেশিরভাগ আমি টাইম জবের দিকে দিচ্ছি আমার স্কিল বেশি ভালো করার জন্য। তো এক্সামের ক্ষেত্রে আমি বলবো এক্সামের পরও কিন্তু বেশি স্কিলস তোমার নিজে থেকে মানে ভালো করতে মানে হবে। কলেজ বুকসের বাইরেও এবার হুম। পড়াশুনো করতে হবে, হুম। সেটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক ধন্যবাদ প্রেরণা, খুব ভালো লাগলো কথা বলে। আশা করছি প্রেরণার থেকে আমরা যে ইনসাইটসগুলো পেলাম সেটা পরের বারের যারা স্টুডেন্টস, যারা পরের বারের জেকার জন্য অ্যাসপিরেন্ট, তারা অবশ্যই সেটাকে কাজে লাগাবে। আর আমরা আশা করব যে আরও এরকম অনেক প্রেরণা, অনেক অঙ্কিতাকে যেন আমরা আমাদের মধ্যে আরও দেখতে পাই। আর অবশ্যই অপেক্ষা থাকবে প্রেরণা, যেদিন জব পাবে সেদিনও যাতে তোমার পডকাস্ট করতে পারি, এবং অবশ্যই আমাদের স্টুডেন্টদের জন্য যাতে তোমাদের এই এক্সপিরিয়েন্সটাকে আরও আমরা কাজে লাগাতে পারি। এগেন থ্যাঙ্কস, আর সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এরপরেও আমরা আরও জেকা রিলেটেড কন্টেন্টস নিয়ে আসবো। ধন্যবাদ।